যে আপনারা যখন ঐক্যমত্যের কমিশনে গেছেন তার আগে কি পিয়ার নিয়ে কথা ছিল? শোনেন, বাংলাদেশের ইতিহাসে তো ৭১ সাল থেকে অনেক কিছু নিয়ে অনেক কথা হচ্ছে। হ্যাঁ, তো আপনি হঠাৎ করে একটা ইস্যু আনা, কথা চলুক না, আপনি কথাটা শেষ করি। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা এনসিপির। আপনারা মোটা দাগে সবাইকে বলে দেন পড়াশোনা করে আসবেন। আমি জানি না যে এনসিপিরা কি মাত্রায় পড়াশোনা করে যে একজনকে হঠাৎ করে বলে দিতে পারে। এগুলো যে শোভন না, ওই যে বলি না যে শব্দ দিয়ে এক ধরনের দুর্বৃত্তায়ন, এটা হচ্ছে না। কিন্তু ঠিক আছে, আমি কথাটা শেষ করি, একটু কথা বলতে দেন। এখন এই যে আপনারা বলেন যে পড়াশোনা করে, আমার কথা তো সেটা না। পিয়ার তো সেই 1800 সাল থেকে পৃথিবীতে আছে। আমাদের 300 আসনে প্রার্থীদের মতন অবস্থা আছে। আমরা আমাদের সেই সক্ষমতা আমাদের আছে, যেহেতু আমাদের প্রত্যেকটা প্রায় উপজেলাতেই আমরা কমিটি প্রায় আমাদের হয়ে গিয়েছে, প্রায় জেলা পর্যায়েও কমিটিগুলো হয়ে গেছে, এবং প্রত্যেকটা জেলা এবং উপজেলাতে আমরা আমাদের যে নেতা এবং কর্মী যথেষ্ট পরিমাণে আমাদের এখন আছে, এবং যারা পরবর্তীতে সামনে স্থানীয় সরকার পর্যন্ত নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি, শুধু জাতীয় সরকার নয়। কিন্তু একটা কথা কিন্তু আমি বারবার বলছি, আমরা নির্বাচন কিন্তু পেছাতে চাই না। এটা যে কথা বলছে নির্বাচনকে পেছানোর কোনো স্ট্র্যাটেজি কি না। আমি তো ঐকমত্য কমিশনে যখন ছিলাম, আমি তো যারা বিএনপির যে প্রতিনিধি ছিলেন, যারা কিংবা বিএনপির সমমনা যে প্রতিনিধি দল ছিলেন, তাদেরকে তো আমি বলেছিলাম আপনারা সব কিছু মেনে নেন, আমরা কালকে ইলেকশনে যেতে প্রস্তুত আছি। সেটা আপনাদের মানতে সমস্যা কোথায়? সবকিছু মানবে কেন? না না, সবকিছু মানার তো কথা না আপা। আপনি একটা কথা বললেন, সেটা হচ্ছে সবকিছু না। এখানে আমরা সবকিছু বিষয় নিয়ে তো আলাপ করি নাই। আমাদেরকে যখন আপনি একটা জিনিস দেখেন, 11টা কমিশন সরকার ক্রিয়েট করলো। 11টা কমিশনের মধ্যে 6টা কমিশনে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। 6টা কমিশন, তারা কিন্তু প্রত্যেকে 150, 200, 300, 500 রিপোর্ট দিয়েছে প্রতিবেদনে। সেখান থেকে প্রিসাইজ করে আপনার ঐকমত্য কমিশন মাত্র 166টা বিষয় আমাদের সামনে এনেছে দলগুলো থেকে। সেই 166টা বিষয় থেকে এর মধ্যে কিন্তু পুলিশ নাই আলোচনায়, আমরা সেটা তুলেছি। আপনি বললেন যে আমরা আলোচনায় গল্প করেছি, আমরা সেখানে আমি নিজে ঐকমত্য কমিশনে দাঁড়িয়ে বলেছি বিচারের ব্যাপারে কথা বলার জন্য। ঐকমত্য কমিশন জানিয়েছে এটা তাদের এজেন্ডা নয়, তারা এই ব্যাপারে আলোচনা করতে পারবে না। আমরা সেখানে 166টা বিষয় থেকে ঐকমত্য কমিশনের লাস্টে মাত্র 19টা বিষয় আলোচনা হয়েছে, যে বিষয়গুলোকে আমরা বলছি মৌলিক সংস্কার, যেটা ছাড়া আপনার ফেসিবাদী যে কাঠামো রয়েছে আমাদের, সেটা একেবারে মানে নস্যাৎ করা সম্ভব হবে না, এটাকে নষ্ট করা যাবে না। এরকম যে বিষয়গুলো, সেগুলোতে তো আমাদের আসতেই হবে একটা জায়গায়। না, সেটার মধ্যে একটি হচ্ছে পিয়ার। একটি পিয়ার না, একটি হচ্ছে আমরা যেটা বলছি উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে আপা যেটা বললেন, পিয়ার নিয়ে আমাদের আপা যদি একটু ভালো মতন পড়াশোনা করতেন বা জানাশোনা করতেন আপা, আমি এভাবে যদি বলি, সেটা হচ্ছে বাম দলগুলো পিয়ার নিয়ে বহু আগে থেকে তাদের লড়াই। বাংলাদেশের রাজনীতিতে, জামাতে ইসলামের রাজনীতিতে পিয়ার তারা বহু আগে থেকে বলে আসে তারা পিয়ার। এইবার এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি জাভেদ একটা কথা, আপনাদের একটা সমস্যা হচ্ছে কি এনসিপির সাথে টকশোতে আসতে চায় না, এই কারণে মোটা দাগে বলে দেয় পড়াশোনা করে আসতেন। হ্যাঁ, আপনি বলেন যে পিয়ারটা কোথা থেকে আসে, হঠাৎ করে আমাকে শেষ করতে দেন কথাটা। হঠাৎ করে মানে এই কনটেক্সটে আমি বলেছি যে আপনারা যখন ঐক্যমত্যের কমিশনে গেছেন তার আগে কি পিয়ার নিয়ে কথা ছিল? শোনেন, বাংলাদেশের ইতিহাসে তো ৭১ সাল থেকে অনেক কিছু নিয়ে অনেক কথা হচ্ছে। হ্যাঁ, তো আপনি হঠাৎ করে একটা ইস্যু আনা, কথা চলুক না, আপনি কথাটা শেষ করি। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা এনসিপির। আপনারা মোটা দাগে সবাইকে বলে দেন পড়াশোনা করে আসবেন। আমি জানি না যে এনসিপিরা কি মাত্রায় পড়াশোনা করে যে একজনকে হঠাৎ করে বলে দিতে পারে। এগুলো যে শোভন না, ওই যে বলি না যে শব্দ দিয়ে এক ধরনের দুর্বৃত্তায়ন, এটা হচ্ছে না। কিন্তু ঠিক আছে, আমি কথাটা শেষ করি, একটু কথা বলতে দেন। এখন এই যে আপনারা বলেন যে পড়াশোনা করে, আমার কথা তো সেটা না। পিয়ার তো সেই 1800 সাল থেকে পৃথিবীতে আছে, তাই না? ইটালি দেখেছে, স্পেন দেখেছে, বড় বড় দেশগুলো দেখে। তার হঠাৎ করে আসা মানে কিন্তু আমি ওই কনটেক্সটে বলি নাই। পড়াশোনা আসলে আমরা সবাই করি, পড়াশোনা নিয়ে প্রশ্ন তোলা উচিত না এবং এইভাবে কথা বলাটাও ঠিক না। কিন্তু আমি যে কথাটা আপনাকে বলবো, যে আপনি যে কথাগুলো বলছেন, ইলেকশনের কথা বলছেন, আপনার ইলেকশনের জন্য প্রস্তুত, আপনার দলের সবচেয়ে বড় নেতা কনফিডেন্টলি বলে দেয় ইলেকশন হতে দেয়া যাবে না, ইলেকশন হবে না, হতে দেয়া যাবে না। কিন্তু আপা, ইলেকশন হবে না। আপনাদের কনফিডেন্স লেভেলটা এখন ওই জায়গাতে গেছে। বা আপনি বললেন যে বিচার না হয়ে এগুলো যদি ইলেকশন হয় তাহলে জুলাইয়ের স্পিরিট বা দায়বদ্ধতা, আমি তো মনে করি জুলাইয়ের দায়বদ্ধতা সেই দিন এনসিপির কাছ থেকে শেষ হয়ে গেছে, যেদিন এনসিপির 5 জন কক্সবাজারে গেছে, যেদিন বাংলাদেশের ইতিহাসে এখন থেকে প্রতিটা বছর ওই দিনটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে, তাই না? তার মানে আপনি কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আপনি ঠিক মতো দাওয়াত পেলেন কিনা, আপনি একটা সুবিধাভোগী হলেন কিনা, তাতে আপনি এক তুড়িতে জুলাইকে মানে এক জায়গায় ফেলে দিয়ে আপনি চলে যেতে পারেন হাওয়া খেতে। মানে এটা কি হয় কিনা, এটা কি জাতির প্রতি কোনো সম্মান দেখানো হয়েছে কিনা, তাই না? তা আমি মনে করি যে এনসিপি
এনসিপির যেমন উনি বললেন যে তাদের বক্তৃতাগুলোর কথা উনি বললেন যে উনি এটা পছন্দ করেন না, কিন্তু আবেগের বিষয়, আবেগটাই তো এই জাতিকে শেষ করলো আপা, তাই না? এই আবেগী বক্তব্য আপনি দিচ্ছেন এবং তার সাথে সাথে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, আবার বলছেন এটা ঠিক না। হ্যাঁ, তাহলে এইটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যখনই কারোর সাথে কথা বলবেন, পরমত সহিষ্ণুতা একটা বড় গুণ, এবং সবাইকে সব জায়গা থেকে একটু রেসপেক্টের জায়গায় দেখতে হবে। ঠিক আছে, আসবো আমি আবারও আপনার কাছে অ্যাডভোকেট জাভেদ হোসেন। আমি একটু শুনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই যে মন্তব্যটা এভাবে এসেছে, এটা কি দলীয় মন্তব্য কিনা? আর আপনি প্রথমত, আর দ্বিতীয়ত যে বিষয়টা এসছে যে সংস্কার এবং বিচারের যে কথাটা এসছে, সংস্কার এবং বিচার প্রত্যাশিতভাবে যদি না হয়, আপনারা যেটা বলছেন মৌলিক সংস্কারের একটি জায়গায় বা দুটি জায়গায় ঝুলে আছে এখন আমরা দেখছি সিদ্ধান্ত, সেটা যদি পৌঁছানো না যায় তাহলে কি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না? ব্যাপারটা কি এরকম, এবং নির্বাচনকে প্রতিহত করবেন? না, সেক্ষেত্রে আমাদের অবস্থান আমরা স্পষ্ট করে জানিয়েছি যে মৌলিক সংস্কার যদি এই সরকারের অধীনে বাস্তবায়ন না হয়, আমরা এবং এই জুলাই সনদের যদি আইনে ভিত্তি দেওয়া না হয়, জুলাই সনদের অধীনে যদি কোনো নির্বাচন না হয়, আমরা এনসিপি সেই নির্বাচনে যাবে না। এটা হচ্ছে আমাদের দলীয় অবস্থান এখন পর্যন্ত। জুলাই সনদের আইনে ভিত্তি না হলে আপনারা যাচ্ছেন না, এই ব্যাপারে আপনারা নিশ্চিত, কিন্তু বিচারের ব্যাপারটাই আপনারা এখনো পর্যন্ত এক্স্যাক্টলি জানেন না যে কোন জায়গা পর্যন্ত। আমরা বলেছি বিচারের যে দৃশ্যমানতা বলতে, এটা যেহেতু কথাটার একটা ভেগনেস আছে, সেই জায়গাটা কিন্তু আমি বলেছি যে বিচারের দৃশ্যমানতা একটা পর্যায়ে আমরা স্ট্যান্ডার্ড ধরে আমরা আগাতে পারি কিনা, যে সরকার এই 7-8 মাস সময় আছে যেহেতু তার সামনে, সেই 7-8 মাস সে নির্বাচনের প্রস্তুতি নিতে থাকুক, কিন্তু তার পাশাপাশি তার যে মূল দায়িত্ব যে দুটি, এই দায়িত্বের দিকে স্পেসিফিক সে ফোকাস দিক, এটাই আমাদের প্রত্যাশা। ডক্টর নাহরিন, আমি একটু আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনিও আপনার কথার মধ্যে বলেছেন এবং বিভিন্ন জরিপ থেকেও আমরা জানি যে নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এবং বিজয়ী হবে, সেরকম পেতে পারে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির কি হবে, এরকম প্রশ্ন কেউ তোলেন। ফরিদপুরের একটা ঘটনাকে উল্লেখ করে আমাদের সিনিয়র সাংবাদিক মুস্তাফা ফিরোজ একটা মন্তব্য করেছেন যে ফরিদপুরে যে ঘটনাটি সেটা উল্লেখ করেনি, যে মঞ্চে জায়গা না পেয়ে এনসিপি নেতার উপর চড়াও হলেন বিএনপি নেতারা, এবং এই প্রশ্ন তিনিও তুলেছেন, বিএনপি ক্ষমতায় এলে এনসিপির কি হবে, আমি কি মনে করি, কতটুকু নেতারা কোথাও। আমি আসলে মনে করি যে বিএনপিকে আমি দেখতে চাই, বা আমার মনে হয় বিএনপির মানে হাই কমান্ডের যে আইডিয়া বা ধারণা, বিএনপি কিন্তু ইনক্লুসিভিটির পক্ষেই ছিল, ইনক্লুসিভনেস নিয়েই তারা পলিটিক্স করতে চায়। এবং আপনি দেখবেন মানে প্রথম দিকে বিএনপি কিন্তু এনসিপিকে চরমভাবে সাপোর্ট করেছে না। এনসিপির যখন মানে উদ্বোধনী অনুষ্ঠান হলো, বিএনপি সব বড় বড় নেতারা সেখানে গেছে, কিন্তু একটা বিভাজন আস্তে আস্তে তৈরি করা হলো তখন, যখন এনসিপি কমপ্লিটলি বিএনপিকে তার একটা বিপরীত জায়গা থেকে দেখা শুরু করলো না, অনেক বাজে বাজে কথা বলা শুরু করলো, বা নির্বাচন কমিশন নিয়ে বলা শুরু করলো, যেটা বিএনপি নির্বাচন কমিশন বা অনেক কিছু। তো আমি মনে করি যে আমি এখনো স্বপ্ন দেখি যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ হবে। আমি এখনো স্বপ্ন দেখি যে এনসিপি যারা, হ্যাঁ 2-4টা কথা বা বয়সের একটা বিষয় আছে বা ম্যাচুরিটির একটা বিষয় আছে, কিন্তু তারপরও আমিও কিন্তু চাই যে এনসিপি একটা শক্তপোক্ত দল হবে, ম্যাচুরিটি থাকবে তাদের মধ্যে। এবং আমার ধারণা বিএনপি কেন, যে সরকারি ক্ষমতায় আসবে, এনসিপি তো আমাদের আসলে জুলাই অভ্যুত্থানের একটা দল, তাদের প্রতি সারা জীবন আমাদের এক ধরনের ভালোবাসার জায়গা অবশ্যই, তাই না? অবশ্যই আমাদের সময় একেবারেই শেষ। যাওয়ার আগে একটু জানতে চাই অ্যাডভোকেট জাভেদ আপনার কাছ থেকে, এনসিপি কি নির্বাচনে জোট করছে কিনা কারোর সাথে? না, এই ব্যাপারে এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি এবং এটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমাদের মূল এজেন্ডা, যেটা আমি আগেও বলেছি, সেই দুটো নিয়ে আমরা রাজপথে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য আমরা রাজপথে নামব। এবং সেই জোটটা কি যে কোনো দলের সাথেই হতে পারে? এরকম বিএনপির সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা কি এখনো আছে? রাজনীতি তো শেষ কথা বলে কিছু নাই, সেটা পরিবেশ পরিস্থিতি, তখন নির্বাচনের আগে পরিবেশ কেমন থাকে, রাজনৈতিক অবস্থা কেমন থাকে, সেটা বিবেচনা করে আমাদের যারা দলের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি।